ওকে, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে টেন্স, এবং এই টেন্স নিয়ে আমি অনেক বড় বড় কথা বলবো না, ছোট ছোট কথায় শেষ করার চেষ্টা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন টেন্স নিয়ে কথা হবে, যেখানে লেখা আছে টেন্স মানে হচ্ছে কাজ সংগঠিত হবার সময়। টেন্স বুঝতে হলে কিছু জিনিস আগে থেকে জেনে নিতে হবে, না জানলে আপনি টেন্সে কনফিউশন তৈরি হবে। হ্যাঁ, আজকে ভালো করে শিখে নিবেন, কালকে ভুলে যাবেন, এবং এই খেলাটা চলবে কিয়ামত পর্যন্ত। আমার ক্ষেত্রে যেমনটা হয়েছিল, আমি টিচিং শুরু করার পরে তখন আমি অ্যাকচুয়ালি দেখলাম যে টেন্সটা ক্লিয়ারলি বুঝলাম যে ও আচ্ছা এই হচ্ছে প্যাচ। এর আগে পড়তাম ভুলে যেতাম, পড়তাম ভুলে যেতাম, কিছু বুঝতাম কিছু বুঝতাম না। তো টেন্স কি? কাজ সংগঠিত হবার সময়। আমি 6টা বাক্য লিখেছি, খেয়াল করে দেখেন। আমি চিঠি লিখি, এই এখানে 3টা শব্দ আছে, এর মধ্যে অ্যাকশন ঘটতেছে এই জায়গায়, লিখি। তাহলে এই লিখিটা হচ্ছে, লিখি দিয়ে বুঝাচ্ছে ঘটনাটা সচরাচর ঘটে। মানে এটা এখনকার কোনো ঘটনা বলছি না, সচরাচর ঘটে। আমি পিৎজা খাই, তিনি বার্গার খান, তিনি ইংরেজি পড়ান। এটার মানে হলো কথাটা বা কাজটা সচরাচর হয়। তার মানে এখান থেকে একটা আইডিয়া পেলাম, কোথা থেকে? এই লিখি থেকে। তাহলে লিখি মানে এই জায়গায় টেন্সটা করছে। কাজ সংগঠিত হওয়ার সময় মানে ভার্বস। তাহলে একটা সেন্টেন্সে মনে রাখবেন আজকে থেকে, একটা সেন্টেন্সে একটা ফাইনিট ভার্ব থাকে। ফাইনিট ভার্ব কি সেটাও একটু আলোচনার বিষয়, জাস্ট এটা একটু মনে রাখেন। তাহলে সেন্টেন্স যত বড়ই হোক না কেন, আমরা টেন্সটা কোথায় গিয়ে বের করব? ভার্বে। আমি চিঠি লিখি, এটা দিয়ে কি বোঝাচ্ছে? আমি সাধারণত আমার স্বাভাবিক কাজকর্ম, আমাদের স্বাভাবিক কাজকর্ম, স্বাভাবিক অভ্যাস, চিরন্তন দৈনন্দিন জীবনে ঘটে, এগুলা, এইটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। বাট এটা মূল কথা না, মূল কথা শুধু এটা দেখেন, আমি চিঠি লিখি, এরপরে এই ভার্বটা চেঞ্জ হয়ে গেছে, পরের সেন্টেন্সে এসছে। কথা কিন্তু একই, কাজটা কি? লেখা। কাজটা কি? লেখা। রাইট তো, লেখা। তাহলে ভার্বটা ছিল লেখা। সেখান থেকে মানে নর্মাল যেটা ঘটে, স্বাভাবিক যেটা, সেটা হচ্ছে আমি লিখি। আর ওইটা হচ্ছে ওই যে লিখেছিলাম যদি বলি, ওইটা হয়ে যাবে অতীত, আমি লিখেছিলাম। ভবিষ্যতে হইলে বলবো আমি লিখবো। আচ্ছা, এই তিনটা খুবই সিম্পল কথা। একটা হচ্ছে বর্তমান, আরেকটা হচ্ছে অতীত, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ। এখন এই জায়গায় আসেন, এখানে কি বলতেছে? আমি চিঠি লিখতেছি। মানে আগের তিনটার চেয়ে এটা একটু ব্যতিক্রম। এখানে কি বুঝাচ্ছে? এখানে বুঝাচ্ছে এই ঘটনাটা এখন ঘটতেছে, এখন চলমান। এখন আমি কি করতেছি? কথা বলতেছি। আই এম টকিং, চলমান। আমি লিখতেছিলাম, এই কথাটা এই কথার সাথে মিলে যাচ্ছে, প্রথম অংশের সাথে মিলে যাচ্ছে, শুধু পরের অংশতে একটা ল চলে আসছে। যদি কোনো ভার্বের শেষে ল দেখা যায়, মনে রাখবেন এটা অতীত হয়ে গেছে। আমি চিঠি লিখতেছিলাম, এই যে দেখেন এখানেও সেম। আমি মিলগুলা বোঝানো, যেমন লাম মানে অতীত। আমি লিখতে থাকবো, দেখেন বো, বো মানে ভবিষ্যৎ। আমি এটা অন্য কালার দেই, ঠান্ডা মাথায় শুনতে থাকেন। আমি কিন্তু কথা খুব স্লোলি বলতেছি, ঝাঁকঝমক কোনো আয়োজন নাই, সিম্পল কথাবার্তা। ভবিষ্যৎ। 6টা বাক্য। এই 6টা বাক্য আগে বুঝবো, পরে আরো 6টা বুঝবো। এই 6টা বুঝলে বাকি 6টা বোঝা সহজ হয়ে যাবে। আমি চিঠি লিখি, চিঠি লিখেছিলাম, চিঠি লিখবো, লিখতেছি, লিখতেছিলাম, লিখতে থাকবো। এই 6টার মধ্যে এইটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট পাস্ট, ফিউচার ফিউচার।
এখন আমরা এটা বোঝাতে চাই যে এই যে পরিবর্তনগুলো বাংলায় যেভাবে হয় ইংরেজিতেও ঠিক এইভাবে হয়। এখানে যেমন লেখা থেকে লিখি, লিখেছিলাম হয়েছে, ইংরেজিতেও রাইট থেকে রাইট হবে, রোট হবে, উইল রাইট হবে। এই যে পরিবর্তনটা ভার্বে ঘটে, এটাই হচ্ছে টেন্সের আলোচনা, টেন্সের আলোচনার বিষয়। তাহলে আমরা এই জিনিসগুলোই আসলে দেখব। আশা করি আমি খুব বেশি কনফিউজ করি নাই। এখন তাহলে টেন্সের প্রকার ভেদে চলে যাই। এই যে টেন্স, তাহলে বুঝলাম যে টেন্স বলতে আসলে কি বোঝায় বা টেন্সের আলোচনা বলতে আসলে কি বোঝায়। এখন আপনি টেন্সের একটু প্রকার ভেদটা একটু সাধারণ জ্ঞান পড়ি। টেন্স অর্থ হচ্ছে কাল, আর টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার, থ্রি কাইন্ডস। কি কি? এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট, দুই নাম্বার হচ্ছে পাস্ট, তিন নাম্বার হচ্ছে ফিউচার। যেখানে বুঝবেন না ইনস্ট্যান্ট প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্ন করবেন, যে কোনো ভাবে প্রশ্ন করবেন, কোনো টেনশন নেবেন না। প্রশ্ন করলে আমি কি মনে করব, কি ভাববো, এগুলা ভাবার আপনার দরকার নাই, জাস্ট প্রশ্ন করবেন। তাহলে প্রথমত টেন্স কয় প্রকার? তিন প্রকার। এখানে এই তিনটা টেন্সই আবার চার প্রকার করে। কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, ভুল ভুল ভুল, পারফেক্ট। আচ্ছা, শুধু এই কথাগুলো পড়ি, হ্যাঁ, খেয়াল করেন। টেন্স কয় প্রকার? মেইনলি থ্রি কাইন্ডস। মেইনলি, তাহলে মেইনলি কথাটা অ্যাড করে দেই। কন্টিনিউয়াস বানানটাকে ঠিক আছে। টেন্স মেইনলি থ্রি কাইন্ডস, থ্রি কাইন্ডস, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রত্যেকটা আবার কয় প্রকার? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে হচ্ছে এখন, এই মুহূর্তটা প্রেজেন্ট। পাস্ট মানে কি? এখন থেকে অতীত, এখন থেকে আগের ঘটনা সব পাস্ট। ফিউচার মানে এখন থেকে ভবিষ্যৎ, মানে এখন থেকে সামনে যে ঘটনা ঘটবে সেটা ফিউচার। একটা প্রেজেন্টের যে সময় যেগুলা আছে, অ্যাকশন যে এই সময়টাতে হয়, সেটা চার ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের যে সময়টা সেম ভাবে চার ভাগে ভাগ করা হয়, ফিউচারের সময়টা সেম ভাবে ভাগ করা যায়। এটাও আমরা বুঝলাম। ওকে, এখন কিভাবে আমরা টেন্সটা আলোচনা করলে সহজ হয়? আমরা একটা ভুল পদ্ধতিতে টেন্স শিখেছি। এভাবে দেখবেন, আপনি ছোটবেলায় স্মরণ করে দেখেন, আপনি প্রথমে প্রেজেন্ট টেন্স এর সংজ্ঞা পড়ছেন, এরপরে প্রেজেন্টের যে চারটা টেন্স আছে সেগুলো শিখেছেন: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে এই প্রেজেন্টের যদি চারটা লিখেন, চারটা চারটা নিয়ম আছে আলাদা। পাস্টের আবার চারটা চারটা আলাদা নিয়ম আছে, আটটা নিয়ম হইল। ফিউচারের আবার এই চারটা শিখছেন, আরো চারটা নিয়ম, টোটাল 12টা নিয়ম আপনি মুখস্থ করলেন। এখন মুখস্থ তো করছেন, কিন্তু অ্যাপ্লাই করার সময়, লেখার সময় আপনি কনফিউজড, কিভাবে কি হবে। তো এই জন্য এই যে নিয়মটা বললাম, যেভাবে আমরা শিখে আসছি সেটা ভুল পদ্ধতি ছিল। কিভাবে শিখবো আজকে থেকে আমরা? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে শিখবো। প্রথমে আমরা ইনডিফিনিট টেন্স গুলো শিখে নিব। ইনডিফিনিট কয়টা? তিনটা ইনডিফিনিট আছে। তিনটা ইনডিফিনিটের নিয়ম একই নিয়ম। এখন আসেন তাহলে এই কথাটা আপনার মাথায় রাখবেন, পরের কথাতে চলে যাচ্ছি। এখানে আর একটু কথা বলি।
বি ভার্বস, হ্যাভ ভার্বস, ডু ভার্বস, মডাল ভার্বস, তারপরে কি ডু ভার্বস। আচ্ছা, এখন এই ভার্বস গুলো আমাদের জানা দরকার। আমাদের আগের ক্লাসে আমরা বলছিলাম বি ভার্ব মানে হলো, বি মানে হলো, আমি এখানে এই লাইনে লিখি, এম ইজ, আর ইংরেজি ক্লাস, সাহিত্যের ক্লাস না। সো ইন্টারেস্টিং অনেক গল্প আমি বলবো না, শুধু টু দা পয়েন্ট কথাবার্তা বলবো। একটু জাস্ট মনোযোগটা, মানে আমি ফোকাসটা ক্লিয়ার করলাম। ভিভার্ব কি কি, এম ইজ আর, এটা একটা দিলাম। তারপর হচ্ছে পাস্ট কি তার, ওয়াজ এবং ওয়ার। পাস্ট পার্টিসিপল কি, বিন। তারপরে কি, ফিউচার বানালে উইল প্লাস ভি ওয়ান। ভি ওয়ান কি আসতেছে, ভি ওয়ান মানে এটা। এখন এটা দেখেন, এটা কি প্রেজেন্ট, এইটা কি পাস্ট, এটা কি পাস্ট পার্টিসিপল, এটা কি ফিউচার। ইংরেজি ভাষায় যতটা ভার্ব আছে, প্রত্যেকটা ভার্ব আমরা শিখার সময় তার প্রেজেন্ট ফর্ম থাকবে ওটা শিখবো, তার পাস্ট ফর্ম থাকবে ওটা শিখবো, তার পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে ওটা শিখবো। আর ফিউচার আলাদা কোনো ফর্ম নাই, উইল প্লাস ভি ওয়ান সমান ফিউচার। টেন্সটা যেহেতু ভার্বের সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক, তাই টেন্স বুঝতে হলে আগে ভার্ব ভালোভাবে বুঝতে হবে। তাহলে একটা তথ্য এটা মাথায় রাখেন যে প্রত্যেকটা ভার্বই তিনটা ফর্ম থাকবে তার। বি ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট পেয়েছি, পাস্ট পেয়েছি, তাহলে ভার্বের তিনটা ফর্ম থাকে, থ্রি ফর্মস অফ ভার্বস। আর কি কি, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পিপি বা ফার্স্ট পার্টিসিপল। আমি আমার আলোচনা গোছানোর সুবিধার্থে আমি অনেক কিছু নিয়ে আসতেছি, শুনতে থাকেন। যেই জায়গায় কনফিউশন তৈরি হবে খালি বলবেন যে আমি বুঝি নাই। হ্যাঁ, সাউন্ড ঠিক করে দিছি, সমস্যা হবে না। ওকে, তাহলে প্রত্যেকটা ভার্ব কি কি আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এখন একটা প্রশ্ন চলে আসছে ভি ওয়ান। হ্যাঁ, এই যে দেখেন, এই যে প্রেজেন্ট ফর্ম যেটা, ওইটাকে সংক্ষেপে বলে ভি ওয়ান। তার মানে আমি লাইনে সঠিক পথে আছে আপনাদের সাথে, থ্যাংক ইউ। কথা বলবেন। প্রেজেন্ট ফর্মকে সংক্ষেপে বলে কি, ভি ওয়ান। পাস্ট ফর্মকে সংক্ষেপে বলে ভি টু। ফার্স্ট পার্টিসিপল যেটা, ওটাকে সংক্ষেপে বলে ভি থ্রি। ওকে, আমি পার্টস অফ স্পিচ বা প্রথম ক্লাসে বলছিলাম একটা শব্দের দিকে তাকানোর পরে আপনার চিন্তা হওয়া উচিত যে এই শব্দটা কি, নাউন, ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। যখন একটা শব্দ আপনি চিনতে পারলেন যে এটা ভার্ব, তখন তার সম্পর্কে আমার নিজের মনের মধ্যে প্রশ্ন থাকা উচিত, সে কি প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে নাকি পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। যদি সে প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে তার পাস্ট ফর্ম কি, যদি সে পাস্ট ফর্মে থাকে তাহলে তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি বা প্রেজেন্ট ফর্ম কি। অর্থাৎ একটা ভার্ব আপনার চোখের সামনে যদি পড়ে, আপনার দায়িত্ব হলো ওই ভার্বের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল তিনটাই শিখে নিবেন। আর ফিউচার যদি করতে চান, ফিউচার করতে হলে জাস্ট উইল দিবেন আর ভি ওয়ান দিবেন। এই যে ভি ওয়ান, এটা
তাহলে আমরা আমার এই বক্তব্য থেকে, যদিও গ্রামারে আছে কি কি তিনটা ফর্মস আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, কিন্তু আমি বলবো চারটা ফর্ম: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ফিউচার। ফিউচার মানে উইল প্লাস বি ওয়ান। মনে করেন একটা ভার্ব হলো বি ভার্ব, তাহলে তার প্রেজেন্ট ফর্ম কি? এম ইজ আর, পাস্ট ফর্ম কি? ওয়াজ এবং ওয়্যার, পাস্ট পার্টিসিপল কি? বিন, আর তার ভি ওয়ান কি? বি। এখন আপনার মাথায় অলরেডি প্রশ্ন আসতে পারে যে এখানে তো ভি ওয়ান, আপনার প্রেজেন্ট ফর্ম তো এগুলা, কিছু ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বেজ ফর্ম আলাদা, মানে ভার্বের একটা বেজ ফর্ম থাকে আর প্রেজেন্ট ফর্ম থাকে আলাদা। আলাদা যদি থাকে, এই ভি ওয়ান বলতে আসলে এটা বুঝবেন। এখন আমি এটা একটু আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য এটা একটু এই ভি ওয়ানটা তুলে দিচ্ছি, মানে ভি ওয়ান কিন্তু তুলে দিছি অলরেডি। ভি ওয়ান না, মনে রাখবেন উইল প্লাস ভার্বের বেজ ফর্ম, বেজ ফর্ম অফ দ্য ভার্বস। উইল প্লাস বেজ ফর্ম অফ দ্য ভার্ব। আচ্ছা, এটা অন্য একটা কালার দেই, বুঝতে সুবিধা হবে। ওকে, সুন্দর। বি ভার্বস কি কি? এম ইজ আর, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ফিউচার। এখন আসেন হ্যাভ ভার্বস গুলো চিনে নেই। আচ্ছা, হ্যাভ ভার্বস কি কি? হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট, হ্যাড পাস্ট, হ্যাড পাস্ট পার্টিসিপল, উইল, উইলের পরে কি হবে? বেজ ফর্ম অফ দ্য ভার্ব। এই যে দেখেন বেজ ফর্মটা কি? হ্যাভ, নিয়ে আসবো হ্যাভ। তাহলে প্রেজেন্ট ফর্মটা ইয়েলো মার্ক করে দেই, পাস্ট ফর্মটা হচ্ছে, পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে এটা, আর উইল প্লাস হ্যাভ মানে কি? ফিউচার, ফিউচার। তাহলে তিনটা ফর্মের জায়গায় চারটা ফর্ম কি কি? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ফিউচার। এটা আর অন্য একটা কালার দেই, তাহলে বুঝতে ভালো লাগবে। দিলাম এটা, এইটা অন্য একটা কালার দেই, দিলাম এটা, এটা অন্য একটা কালার। ডু ভার্বস কি? তারও প্রেজেন্ট আছে, ডু অথবা ডাজ। তারপর কি? ডিড। তারপর কি? ডান। যদি আপনি কোনোদিন এইভাবে বি ভার্ব আলাদা আলাদা করে, হ্যাভ ভার্ব আলাদা আলাদা করে না পড়েন, তাহলে আজকের ক্লাস অলরেডি পয়সা উসুল, মানে আপনি খুব সঠিক কথাগুলোই শুনতেছেন, আপনার সময় নষ্ট হচ্ছে না। উইল, ডিড, ডু, ডাজ, ডিড, ডান, তারপরে কি? উইল ডু। উইলের পর কি থাকবে? বেজ ফর্মটা থাকবে। উইলের পর কি থাকবে? বেজ ফর্ম। এখন পর্যন্ত কি কি দেখলাম? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ফিউচার ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ফিউচার ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ফিউচার ফর্ম। আপনার প্রশ্ন আসতে পারে, এখানে হেড তো একই, প্রেজেন্ট, পাস্ট দুইটাই, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটাই তো সেম, তাহলে কি হবে? আমি বললাম আপনি এটা মাথায় রাখেন যে ইংরেজি ভাষায় যে ভার্ব যেগুলো আছে, এই ভার্বগুলোর বেশিরভাগ ভার্বের ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম দেখতে একই রকম, কিন্তু কোনটা পাস্ট ফর্ম আর কোনটা পাস্ট পার্টিসিপল ফর্ম, এইটা তার ব্যবহারের উপর নির্ভর করবে, তার কনটেক্সটের উপর নির্ভর করবে। আপনি কোথায় ব্যবহার করতেছেন ওইটা দেখে বোঝা যাবে সে পাস্ট ফর্মে আছে নাকি পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। এই তথ্যটা আশা করি মাথায় রাখবেন। নাও আমরা মডাল ভার্বস নিয়ে কথা বলি। আমি প্রথম ক্লাসে বলছিলাম যে গ্রামারের নিয়ম নিয়ে যখন আমরা কথা বলবো, তখন মনে করবেন যে আমি 90% অকেশন নিয়ে কথা বলতেছি, বা 95%, 100% না। মানে আমি দেখেন এই ভার্বগুলোতে বলছি প্রেজেন্ট থাকবে, পাস্ট থাকবে, পাস্ট পার্টিসিপল থাকবে,
বাট মডাল ভার্বসে আসলে বিষয়টা এরকম না, মডাল ভার্বসে বিষয়টা একটু ভিন্ন। মডাল ভার্বস গুলো একটু লেখি, যেমন ক্যান, তার পাস্ট আছে কুড, কিন্তু এর পাস্ট পার্টিসিপল নাই। আবার মে আছে প্রেজেন্ট এবং ফিউচার, মাইট, তার পাস্ট পার্টিসিপল নাই। আবার শেল এবং উইল এই দুইটা প্রেজেন্ট না, এই দুইটা ফিউচার, এর পাস্ট আছে উড, এই দুইটার পাস্টই উড। আপনারা আশা করি নেরেশন যদি কোনোদিন পড়ে থাকেন তাহলে একটা নিয়ম পড়ছিলেন, যদি ডিরেক্ট যদি হচ্ছে রিপোর্টেড স্পিচে শেল বা উইল থাকে, তাহলে আমরা যখন এটাকে চেঞ্জ করব শেল বা উইল দুইটাই উড হয়ে যাবে। তাহলে ক্যান কুড মে মাইট এই চারটা একই গোত্রের, সো এটাকে আমি একই কালারে মার্ক করে দিচ্ছি। শেল উইল উড এইগুলা একই গোত্রের, তাদেরকে আমরা একই কালারে মার্ক করে দিচ্ছি। একই গোত্রের কিভাবে? শেল এবং উইল এগুলা ফিউচার বোঝাবে, আর উড পাস্ট বোঝাবে। এটা হচ্ছে ইন জেনারেল কথা, কিন্তু এক্সেপশন হইতে পারে। কেন? আমি এক্সেপশন কখন হবে সেটাও বলে দেওয়ার চেষ্টা করব। উড, ক্যান কুড মে মাইট শেল উইল উড, আর আছে শুড, শুডের পাস্ট নাই, শুধু শুড প্রেজেন্ট এবং ফিউচার। আর আছে মাস্ট, মাস্টেরও পাস্ট নাই, আছে প্রেজেন্ট এবং ফিউচার। এগুলো হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বস আরো আছে, এর মধ্যে সবচেয়ে কমন এটা। এই ভার্ব গুলো আমরা একটু খেয়াল রাখবো। আমি গত ক্লাসে বলছিলাম যে এগুলো একটু ঠোঁটস্থ করে নিবেন, ইউ উইল বি হেল্পড, আপনার ইংরেজিতে অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমি কি নিয়ে কথা বলতেছি? আমরা টেন্স নিয়ে কথা বলতেছি। টেন্স সেন্টেন্স মেকিং করব টেন্স নিয়ে। সাবজেক্টের পরে ভার্ব দেওয়ার সময় টেন্স মাথায় রেখে ভার্ব দিতে হবে। এই জন্য আমার ভার্ব সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে, আর এই জন্য আমি অক্সিলিয়ারি ভার্ব যেগুলা সেগুলা ভালো করে শিখে নিলাম, অ্যানালাইটিক্যালি দেখে নিলাম। এগুলা ছিল কি? অক্সিলিয়ারি ভার্বস। আমি গত ক্লাসের রিভিউ নেই নাই, কারণ গত ক্লাসটা একেবারে বেসিক ছিল, এই ক্লাসটা তার চেয়ে একটু অ্যাডভান্স লেভেলের হচ্ছে। সো আজকের ক্লাসের পরে আপনারা রিভিউ দিবেন, ক্লাস কেমন হলো। ভালো না লাগলেও বলবেন অনেস্টলি, ভালো লাগলেও বলবেন, কোনো জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার মনে হলে সেটাও বলবেন। তাহলে ভাই এই জন্যে অক্সিলিয়ারি ভার্বস নিয়ে আর কোনো কনফিউশন যেন না থাকে, আমি ক্লিয়ার করে দিলাম যে এই যে চারটা আপনি পাইলেন, আমি এক দুই করে দেই যদি তাও আপনারা সুবিধা হয়। 1 2, তারপরে হচ্ছে কি 3। কেউ যদি আপনাকে বলে ভাই অক্সিলিয়ারি ভার্বস কি কি, আপনি বলবেন মেইনলি তো চারটা। কি কি? ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব। আর একটু ডিটেল বলেন তো ভাই। আচ্ছা, বি ভার্ব হচ্ছে প্রত্যেকটা ভার্বের যেমন প্রেজেন্ট ফর্ম থাকে, পাস্ট ফর্ম থাকে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, ওইভাবে বি ভার্বেরও আছে। প্রেজেন্ট কি? এম ইজ আর, পাস্ট কি? ওয়াজ ওয়্যার, ফিউচার কি? উইল, আর পাস্ট পার্টিসিপল কি? বিন। এখন এই অক্সিলিয়ারি ভার্ব গুলো কেন এত স্পষ্ট করে জানা লাগবে? আপনারা প্রশ্নবোধক বাক্য গঠন করতে গেলে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার থাকা লাগবে মাস্ট, এবং সেটাও সাবজেক্টের আগে থাকবে। এখন আমি আপনাকে নিয়ম বললাম যে এক নিয়মে আমরা কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করব। নিয়মটা কি? নিয়মটা হইলো সাবজেক্টের আগে যদি অক্সিলিয়ারি ভার্ব বসায় দেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আপনি তখন বলবেন যে অক্সিলিয়ারি ভার্বস কি কি, তখন আবার শিখতে হবে। ঝামেলা এসব করে লাভ নাই, আপনি এখন অক্সিলিয়ারি ভার্ব গুলো ভালো করে শিখে নেন। আমি আপনাকে বললাম যে নেগেটিভ সেন্টেন্স গঠন করবেন, আপনি অক্সিলিয়ারি ভার্বের পাশে নট বসিয়ে দেন, নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আপনি বলেন অক্সিলিয়ারি ভার্ব কি। আমি বললাম যে টেন্স, যদি কোনো সেন্টেন্সের টেন্স চিহ্নিত করতে চান যে এটা কোন টেন্সে আছে, তাহলে অক্সিলিয়ারি ভার্বের দিকে তাকান। অক্সিলিয়ারি ভার্ব যে টেন্স, ওইটা ওই টেন্স। তখন আপনি বলবেন যে অক্সিলিয়ারি ভার্বস আর কি। এই জন্য ভাই আগে থেকে প্লিজ ভালো করে ঠোঁটস্থ করে নিবেন। be verbs, have verbs, do verbs, modal verbs, present, past, past participle, future. ক্লাসটা রেকর্ডেড থাকবে, হ্যাঁ অবশ্যই ক্লাসটা রেকর্ডেড থাকবে, ডোন্ট ওয়ারি।
এখন আমরা অক্সিলিয়ারি ভার্বস এর দিকে তাকালাম। জাস্ট একটা প্রিন্সিপাল ভার্ব, একটা না, আমি তিনটা প্রিন্সিপাল ভার্ব দেই। প্রথমে আমরা যেটা লিখছিলাম রাইট, এইটা প্রিন্সিপাল ভার্ব, কিন্তু তার কি আছে, প্রেজেন্ট আছে, পাস্ট আছে। রাইট, রট, রিটেন। প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আরেকটা ভার্ব দেই আপনাকে, হচ্ছে টিচ। আমি যেহেতু টিচ নিয়ে কথা বলতেছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেন, এই যে বলছিলাম প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই রকম, এখানেও দেখেন পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই রকম। আর প্রথমটা দেখেন, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনটা তিন রকম। এখন আসেন আরেকটা ভার্ব দিই আপনাদেরকে, খাট। তার পাস্ট ফর্ম হলো খাট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো খাট। তার মানে কিছু ভার্ব আছে যে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল তিনটাই সেম। কিছু ভার্ব আছে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম আলাদা, আর পাস্ট পার্টিসিপলের সাথে দুইটাই মিল আছে। আর কিছু আছে তিনটাই তিন রকম। আচ্ছা, এখন এইটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বস। কিভাবে বুঝলাম? বিকজ এগুলো এই লিস্টে নাই, এই লিস্টে নাই মানে সে প্রিন্সিপাল ভার্ব। এখন ভার্বের নিয়ে মোটামুটি আলোচনা আমরা ক্লিয়ার করলাম। এখন ভার্ব নিয়ে যে এতক্ষণ কথা বললাম, কারো কোনো কনফিউশন যদি তৈরি হয় বা আরেকটু ক্লিয়ার বুঝতে চান, একটু প্রশ্ন করেন। এখন আমরা কিন্তু সেন্টেন্স মেকিং এ চলে যাব এবং টেন্স শিখবো আমরা। ইয়েস, ফিউচার করলে উইল প্লাস বি ওয়ান হবে। এই তো ক্লিয়ার হয়ে গেছেন, ফিউচার মানেই উইল প্লাস বি ওয়ান। এক একটা কথা বলবো, এক একটা কথা দিয়ে পুরো এক একটা টেন্স শেখা হয়ে যাবে। আপনাদের কোনো কনফিউশন থাকলে বলেন, না হলে আমরা সেন্টেন্স গঠনে মনোযোগী হব। আসেন, এইখানে আছে কি, আমি চিঠি লিখি, চিঠি লিখেছিলাম, চিঠি লিখবো। আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা টেন্স শিখবো কিভাবে। আগে ইনডেফিনিট শিখবো, পরে কন্টিনিউয়াস শিখবো, পরে পারফেক্ট শিখবো, পরে পারফেক্ট কন্টিনিউয়াস। আর ছোটবেলায় আমরা কি শিখছিলাম, আগে প্রেজেন্ট শিখছি চাইরেটা, পরে পাস্ট শিখছি। এটা করা যাবে না, বা শিখে ফেলছেন হয়তো, আপনি যদি ক্লিয়ার থাকেন ঠিক আছে, কিন্তু দেখেন মানে এইভাবে যেভাবে আমি দেখাই দিছি সেভাবে হইলে কেমন হয় আসলে। আমি এটা আরো কাছাকাছি নিয়ে আসি, এক পেজে নিয়ে আসি। রাইট অর্থ কি, লেখা। এখন আপনারা এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট? ইনডিফিনিট নিয়ে লিখবো, এখানে তিনটা আছে, একটা হচ্ছে আমি চিঠি লিখি, প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা দাঁড়ান, আমি এটা এখন কাছাকাছি নিয়ে আসি। ইনডিফিনিট, ইনডিফিনিট, তিনটাই কি ইনডিফিনিট। এটা হচ্ছে প্রেজেন্ট, বানান ভুল হয়েছে সমস্যা নাই। এটা হচ্ছে পাস্ট, পাস্ট ইনডিফিনিট। এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ইংরেজিটা পরে করতে যাচ্ছি, আপনি আগে এই বিষয়ে স্পষ্ট হন যে এই তিনটা ইনডেফিনিট। আগে আমি তিনটা ইনডেফিনিট স্পষ্ট করছি, যে আমি চিঠি লিখি, প্রেজেন্ট ইনডেফিনিট, কারণ ওইটা কোনো নির্দিষ্ট সময় বোঝাচ্ছে না, অনির্দিষ্ট। হ্যাঁ, আমি চিঠি লিখেছিলাম, এখন থেকে অতীতে। সিম্পল, ভেরি সিম্পল, পাস্ট ইনডেফিনিট। আমি চিঠি লিখবো, ফিউচার ইনডেফিনিট। আমি চিঠি লিখি, প্রেজেন্ট ইনডেফিনিট। আমি চিঠি লিখেছিলাম, পাস্ট ইনডেফিনিট। আমি চিঠি লিখবো, ফিউচার ইনডেফিনিট। এখন মনে করুন এই জায়গায় চিঠির জায়গায় ভাত খাওয়া নিয়ে যদি বলি, আমি ভাত খাই, প্রেজেন্ট ইনডিফিনিট। আমি ভাত খেয়েছিলাম, পাস্ট ইনডিফিনিট। আমি ভাত খাবো, ফিউচার ইনডিফিনিট।
এটা আমরা স্পষ্ট হয়ে গেলাম যে ইনডিফিনিট তিনটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া। এখন আমরা ইংরেজি করব। কথাটা মনে রাখেন, আমার চাইলে নোট করতে পারেন, চাইলে লিখে নিতে পারেন। আমরা ভার্বের তিনটা ফর্ম সম্পর্কে পড়েছিলাম এবং সেখানে বলেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে, ফিউচার আছে। প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট গঠন করবেন। সিম্পল কথা, খুবই ক্লিয়ার। প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম দিয়ে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ফর্ম দিয়ে ফিউচার ইনডিফিনিট। এখন আপনি বলতে পারেন, ভাই পৃথিবীর কোনো বইয়ে কোনো ফিউচার ফর্ম দেখি নাই। আমি বললাম যে আজকে থেকে একটা লিখে নেই এবং বই এখন থেকে নতুন ভাবে রচনা করব, যে ভার্বের উইল প্লাস ভি ওয়ান সমান ফিউচার ফর্ম। দেখেন, প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম পাস্ট ইনডিফিনিট, ফিউচার ফর্ম ফিউচার ইনডিফিনিট। এটা কি আর মনে রাখতে খুব কঠিন হবে? সূত্র তো ভাই অনেক আছে, দেখেন আমি দেখাই। আমরা কি করতাম ছোটবেলা, আমরা এমন কাহিনী করতাম যেগুলো আসলে, দেখেন এগুলা করতাম সাবজেক্ট আরো যাই। আচ্ছা, আমার এখানে তো স্ট্রাকচার ওটা নাই, আমি তো স্ট্রাকচার ছাড়া পড়াই, এই জন্য এখানে উল্লেখ নাই। জাস্ট একটু দেখাই, দেখি একটু দেখলে পাইলেই হবে। এই যে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, বুঝলাম, কিন্তু একটু নিচে গেলে কি হইতেছে দেখেন। সাবজেক্ট প্লাস হেডবিন প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস ফর প্লাস সিন্স প্লাস বিফোর পাস্ট সিম্পল টেন্স ক্লোজ, নাউজুবিল্লাহ। এভাবে আসলে আমরা যারা এখানে নতুন আছি, আপনাদের জন্য আমি বললাম যে এভাবেই পড়ছি বলে আমরা এত ভয় পাইতাম বা এত প্রবলেম হইতো। বাট এখন আর ওইগুলাতে পড়তেছি না। আমি দেখেন আমি কি বলি, ভার্বের প্রেজেন্ট ফর্ম শিখছেন, প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করবেন, শেষ কথা। পাস্ট ফর্ম জানেন আপনি, পাস্ট ফর্ম দিয়ে পাস্ট ইনডিফিনিট। আর ফিউচার ফর্ম আছে, ফিউচার ফর্ম দিয়ে ফিউচার ইনডিফিনিট। এখন আমি লেখা, মূল কথা কি, আমি লিখি। রাইট, রাইট তো লেখা, আমি লিখি আই রাইট। রাইট এর পাস্ট ফর্ম কি, রট, আমি লিখেছিলাম। রাইট এর ফিউচার ফর্ম কি, উইল রাইট, আমি লিখবো। শেষ কথা, এখানে শেষ। পুরো মুখস্থ করতাম, আর যার কারণে অ্যাপ্লাই করতে পারতাম না। আমি আপনাদেরকে এখন জাস্ট সিম্পলি বলি, আপনি যদি খাতা কলম থাকে না, একটু জাস্ট এটা লেখেন। আমি আপনাকে 30 সেকেন্ড সময় দিলাম, যে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম দিয়ে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ফর্ম দিয়ে ফিউচার ইনডিফিনিট, শেষ। ফিউচার ফর্ম মানে কি, ভার্ব উইল প্লাস বি ওয়ান। এখন আপনি ভার্বের ফর্ম যদি জানেন, আপনি অটোমেটিক্যালি সেন্টেন্স গঠন করতে পারবেন। আর এই যে পারবেন কি না সেটা বোঝার জন্য আমি আপনাকে একটা টেস্ট দিতেছি। এখনই আমাকে চ্যাট বক্সে লিখবেন, ইট দিয়ে তিনটা টেন্স লিখবেন। প্রেজেন্ট ফর্ম, ইটের আমি পাস্ট ফর্মও দিয়ে দিচ্ছি, ইট এইট। আর ফিউচার ফর্ম দিয়ে দিচ্ছি, উইল ইট। থার্ড ফর্ম দিতেছি না, আচ্ছা থার্ড ফর্মটাও দিয়ে রাখি, ইট এইট, ইটেন। এটা কিন্তু থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্মের ব্যবহারটা কি পরে দেখাচ্ছি। এটা বাদ, হ্যাঁ, এই তিনটা দেখেন। সবাই চ্যাট বক্সে দ্রুত লেখেন, দ্রুত, বেশি সময় নেবেন না। তিনটা টেন্স লিখবেন, প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম দিয়ে পাস্ট ইনডিফিনিট। আজকে রাতে 3-4 বার বলবেন, ঘুমানোর আগে বলবেন, স্বপ্নে দেখবেন। তারপর ঘুমে, যে আমাদের সিলেটি ভাষায় বলে ঘুমের মধ্যে কথা বলা যেটাকে বলে, এটাকে বলে বিফানি। এটা করবেন সিলেটি যারা আছো, তাইলে দেখবেন যে টেন্স শেষ। টেন্স ক্লিয়ার হয়ে গেলে ইংরেজি দেখবেন এমনি এমনি ইংরেজি হয়ে যাবে ঠিক। লেখেন, সবাই লেখেন প্লিজ, সময়। আজকে অনেক পানি খেলাম। থ্যাংক ইউ যারা লিখছেন, বাকিরাও লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন, প্র্যাকটিসটা হয়ে যাক। ওয়েল ডান, ভালো লাগলো আমাদের রেসপন্স দেখে। প্লিজ বাকিরা লিখেন, দ্রুত লিখেন।
ক্লাসে কিন্তু আমরা নেক্সট মানে আস্তে আস্তে ক্লাসে আপনাদের সাথে পরিচিত হব, প্র্যাকটিসটাও করব বেশি বেশি, ক্লাসে প্র্যাকটিস করবো না। হ্যাঁ, আই ওয়াক প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেছে, পাস্ট ফর্ম দিয়ে পাস্ট ইনডিফিনিট বানাইতে পারেন, আর ফিউচার ফর্ম দিয়ে ফিউচার ইনডিফিনিট। থ্যাংক ইউ যারা লিখছেন। আমরা এখন পরের সেন্টেন্সে চলে যাই। তাহলে ক্লিয়ার কথা ক্লিয়ার কিভাবে? ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, পাস্ট ফর্ম থাকে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। আর প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট দিব, পাস্ট ফর্ম দিয়ে পাস্ট ইনডিফিনিট দিব, ফিউচার ফর্ম দিয়ে ফিউচার ইনডিফিনিট দিব। এখন আচ্ছা, ভার্ব মুখস্থ হয় না কথাটা মানে হয়তো আরেকটু অন্যভাবে বলা যাবে। ভার্বের যে তিনটা ফর্ম, এটা মুখস্থ থাকবে না, এটা আমি মনে করি না। মুখস্থ থাকবে, হয়তো অর্থ মনে থাকে না। অর্থ কিভাবে মনে থাকবে, ভোকাবুলারি কিভাবে শেখা যায়, সেটা নিয়ে কিন্তু আমাদের ক্লাসে আলোচনা আছে, এবং আমি টেকনিক দেখিয়ে দিব সব ধরনের। যদি আপনি ইংরেজি শিখতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আমি যা বলবো তা করবেন, এন্ড এই কোর্সটা আপনার লাইফ চেঞ্জিং হয়ে যাবে যদি আপনি আমার কথা ফলো করেন। আচ্ছা, এখন আমরা বি ভার্বটাকে একটু নিয়ে আসি এখানে। হ্যাঁ, বি ভার্ব দিয়ে আমরা তিনটা ইনডেফিনিট টেন্স গঠন করব। বি ভার্বের প্রেজেন্ট ছিল এম, ইজ, আর। পাস্ট ছিল ওয়াজ এবং ওয়ার। আর ফিউচার ছিল উইল বি। এখন দেখেন, প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করবেন। আই এম, তাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে আই এম। তারপরে যে যা তা বলেন, আই এম টিচার, আই এম টিচার, প্রেজেন্ট ইনডিফিনিট। আই ওয়াজ স্টুডেন্ট, পাস্ট ইনডিফিনিট। আই উইল বি আ বিজনেসম্যান, আমি একজন বিজনেসম্যান হব, তাহলে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তাহলে আবারও বলি, আই এম প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম দিয়ে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ফর্ম দিয়ে ফিউচার ইনডিফিনিট। এখন আসেন বি ভার্বসে। I have present indefinite, I had past indefinite, I will have future indefinite. এই যে আব্দুর রহমান সাহেব, আপনি আই এম ইটিং, আই ওয়াজ ইটিং, আই উইল বি ইটিং দিচ্ছেন না? এখানে একটু ভেজাল আছে, একটু কথাবার্তা আছে, আমি বলি। এটা কিন্তু ইনডিফিনিট থাকে নাই। ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আব্দুর রহমান সাহেব এখানে উল্লেখ করেছেন। চলেন আমরা এটা শেষ, এটা ক্লিয়ার কিনা একটু কথা বলেন। তিনটা ইনডিফিনিট ক্লিয়ার কিনা, যে প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম দিয়ে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ফর্ম দিয়ে ফিউচার ইনডিফিনিট। ক্লিয়ার? ওকে, আমি ফাইনাল একটা কথা বলি। যদি আপনি টেন্স শিখতে চান, তাহলে ভার্বের একটা লিস্ট দিব, ওই ভার্বের লিস্টে 100টার মতো থাকবে, ওগুলো একটু মুখস্থ করে নেবেন। মানে আপনি যদি বলেন যে এটা এগুলো মুখস্থ হয় না, তাহলে কথাটা ভুল। ভার্বের লিস্ট মুখস্থ হবে। গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, ব্রেক, ব্রোক, ব্রোকেন, হুম, রাইট, রোড, রিটেন, গিভ, গেভ, গিভেন, টেক, টুক, টেকেন, কিভাবে মুখস্থ থাকবে। আর ভার্বের যেহেতু আপনি জানেন, প্রেজেন্ট ফর্মও জানেন, পাস্ট ফর্মও জানেন, ফিউচার ফর্মও জানেন, তাহলে আপনি কি করবেন? প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট করবেন, পাস্ট ফর্ম দিয়ে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ফর্ম দিয়ে ফিউচার ইনডিফিনিট। দ্যাটস ইট। এখন আমরা চলে যাচ্ছি এইখানে, আমি চিঠি লিখতেছি। আমি চিঠি লিখতেছিলাম, এটা চিঠি হয়ে গেছে, চিঠি না চিঠি, চিঠি। আমি খুব আস্তে কথা বলতেছি, খুব সময় নিয়ে কথা বলতেছি, যাতে তাড়াহুড়া না মনে হয় এবং বুঝতে যেন কোনো অসুবিধা না হয়। আই হোপ আমি বুঝাতে পারতেছি। ওকে, আমরা কিন্তু ইনডিফিনিট লেখা শেষ, ইনডিফিনিট শিখা শেষ। এখন আমরা কন্টিনিউয়াস শিখব। কন্টিনিউয়াস কি? কন্টিনিউ শব্দের অর্থ হচ্ছে চলমান, চালিয়ে যাওয়া। কন্টিনিউয়াস মানে চলমান। আপনি একটা কথা বলতেছেন, সেটা
দ্বারা আপনার কাজটা চলমান বোঝাচ্ছে। সেটা দ্বারা কি বোঝাচ্ছে? চলমান। আগে এটা শিওর হয়ে যায় যে এটা চলমান কি না। আমি এটাকে আরেকটু নিচে নিয়ে আসি। কপি, কপি এখানে। আমি উপরে যে লেখা এগুলোর দিকে আমাদের আর চোখ না পড়ুক, তাই আমরা একটু এখানে চলে আসি। কন্টিনিউয়াস, চলমান। আমি লিখতেছি, চলমান। আমি লিখতেছিলাম, চলমান। আমি লিখতে থাকবো, চলমান। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিনটাই চলমান বুঝাইতেছে। আপনাদের প্রথম কাজ হলো, বা আমাদের প্রথম কাজ হলো, বাংলায় কোন ভাবে কথা বললে সেটা বর্তমানে চলমান বোঝায়, বাংলায় কিভাবে কথা বললে সেটা অতীতে চলমান বোঝায়, বাংলায় কিভাবে কথা বললে সেটা ভবিষ্যতে চলমান বোঝায়, সেটা নির্ণয় করা প্রথম কাজ। আগে বাংলা, তারপরে অটোমেটিকলি ইংরেজি হয়ে যাবে। আমি লিখতেছি, আমি লিখতেছিলাম, আমি লিখতে থাকবো। দেখেন তিনটাই চলমান, এবং যেহেতু তিনটাই চলমান এবং এদের মধ্যে মিল আছে, মিলটাকে দেখেন, লিখতে পর্যন্ত মিল আছে। তারপর তেসি মানে বর্তমান, তেছিলাম অতীত, লাম মানে অতীত, আর ব মানে ভবিষ্যৎ। এই যে দেখেন, আবারও বলি, ব মানে ভবিষ্যৎ, লাম মানে অতীত। লাম মানে ল আর কি। আমি, আমি কারণে হয়েছে লাম। সে হইলে হইতো সে চিঠি লিখেছিল, তুমি চিঠি লিখেছিলে। লে মানে অতীত। আমার কথাগুলো চাইলে নোট করতে পারেন, বা ক্লাসের পরে যখন ভিডিও দিব, আজকে না পারলে কালকে ঠান্ডা মাথায় A to Z শুনেন। আর বেসিকের জন্য অন্য কোনো কথা কারো শোনা লাগবে না। আমার কথা না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আমি আরো ক্লিয়ার করে দিব। আই হোপ যে আমি বোঝাতে পারতেছি বা পারবো। এখন আমি এই জায়গায় অনেক কথা বলে ফেলছি। এটা যে চলমান, এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, যে ভাই আসলে বুঝতেছি না এটা কি চলমান কিনা। তবে এখানে জাস্ট আরেকটা জিনিস এড করে দিই, চলমান আসলে দুই ভাবে আমরা বলি। আমি লিখছি, আমি লিখতেছি। আমি লিখছিলাম, আমি লিখতেছিলাম। লিখছি বা লিখতেছিলাম, লিখ। আর ফিউচার হইলে যেভাবে আছে এটা, আমি চিঠি লিখতে থাকবো, লিখছি না, ফিউচারে আর নাই, যেভাবে আছে এভাবে। এটা যে চলমান, এই জিনিসটা শিওর হয়েছেন তো সবাই? যদি কেউ কনফিউশন থাকে বলেন, না হইলে আমরা ইংরেজি করা শুরু করব। আশা করি সবাই বুঝেছেন যে এটা বলতে চলমান বোঝায়। এইটা নিয়ে কারো কোনো ডাউট নাই? আমি এটা বুঝাইতে পারছি। এখন ভাই মনে রাখবেন, কোন সেন্টেন্স যদি চলমান বোঝায়, তাহলে এই সেন্টেন্সে একটা জিনিস লাগবে আমার ইংরেজি করার সময়। সেটা হচ্ছে ক্লিয়ার, থ্যাংক ইউ। সেটা হচ্ছে কি কি থাকা লাগবে? জাস্ট সাবজেক্ট তো থাকবে। চলমান সেন্টেন্স মানে একটা বি ভার্ব লাগবে আমার। চলমান সেন্টেন্স লাগবে মানে বি ভার্ব লাগবে। এরপরে কি লাগবে? ভার্বিং। রুল এইটাই, আর কোনো কথা নাই। আপনি এটা ভালো করে বুঝে নেন কি বললাম। যে চলমান মানে কি হবে? ভার্বের সাথে বি প্লাস ভার্বের সাথে আইএনজি। বি মানে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন এবং উইল বি। এখন ভাই আমার কমন সেন্স কি বলে, আমি এটা লিখবো, তাহলে আই, তারপরে কি দিব? বি। আর ভার্বের সাথে আইএনজি দিব। দেন লিখতেছি, লিখতেছি চলমান, আর আইএনজি দিব, রাইটিং। বি কেন দিলাম আপনার প্রশ্ন আসতেছে, তারা আমি ক্লিয়ার করে দিতেছি। আই বি রাইটিং।
আপনি চলমান হইলে গুলায় ফেলেন, আই বি রাইটিং, আই বি রাইটিং, বি ভার্ব। ওকে, দেখেন চলমান ভার্বের সাথে আইএনজি দিয়ে দিছি, আর কি দিছি, বি ভার্ব দিছি। এখানে আসেন, আমি চিঠি লিখতে থাকবো, ফিউচার। আজকে থেকে মনে রাখবেন, ফিউচারে কিছু লিখতে গেলেই আপনি দিবেন উইল, মাস্ট। তাহলে হয়ে গেল আই উইল বি রাইটিং, ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেল, উইল ফিউচার, বি আর ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস, আই উইল বি রাইটিং, আমি লিখতে থাকবো। এখন আই বি রাইটিং, বি এটা তো পাস্ট, আর বি ভার্বের পাস্ট কি, ওয়াজ অথবা ওয়ার, আই এর সাথে হয় ওয়াজ, আই ওয়াজ রাইটিং। আর বি ভার্বের প্রেজেন্ট কি, এম ইজ আর, আই এর সাথে হয় এম, আই এম রাইটিং, আই ওয়াজ রাইটিং, আই উইল বি রাইটিং। আমি রিভাইজ করতেছি, হ্যাঁ, রিপিট করতেছি, করতেছি চলমান, করতেছিলাম চলমান, করতে থাকবো চলমান, তিনটাই চলমান, তবে একটা বর্তমানে, একটা অর্থীতে, একটা ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ যেভাবেই চলমান হোক না কেন, আমি ভার্বের সাথে আইএনজি দিব, ভার্বের সাথে আইএনজি দিব, ভার্বের সাথে আইএনজি দিব। আর তার আগে কি দিব, বি ভার্ব। প্রেজেন্ট হইলে এম অথবা ইজ আর দিব, ইজ অথবা আর দিব। পাস্ট হইলে ওয়াজ অথবা ওয়ার দিব। ফিউচার হইলে ফিউচারের জন্য উইল, আর উইল এর পরে বেস ফর্ম বসে উইল বি, আই উইল বি রাইটিং। এখন আমি বলছিলাম আই এম প্রেজেন্ট ইনডিফিনিট, আই ওয়াজ পাস্ট ইনডিফিনিট, আর আই উইল বি ফিউচার ইনডিফিনিট। এইটা কেন বললাম, তাহলে খুব ভালো করে ভাই ঠান্ডা মাথায়, আমার মনে হয় না যে আমি খুব বেশি বিরক্ত করতেছি, খুব বাজে কথা বলতেছি, জাস্ট আমার কথাগুলো ঠান্ডা মাথায় শুনেন। দেখেন এখানে বি এম এটা প্রেজেন্ট ফর্ম, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ফর্ম ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ফর্ম ফিউচার ইনডিফিনিট। তার সাথে যখন আমি আইএনজি দিয়ে দিব, এটা কিন্তু প্রেজেন্ট থেকেই গেছে, কিন্তু আইএনজি হয়ে যাওয়ার কারণে ইনডিফিনিট হয়ে গেছে, কন্টিনিউয়াস হয়ে গেছে। আই ওয়াজ গোয়িং, ইনডিফিনিট দিয়ে ওয়াজ পর্যন্ত ইনডিফিনিট ছিল, কিন্তু আরেকটা ভার্ব চলে আসছে চলমান, বি ভার্ব, তাহলে চলমান হয়ে গেছে, আই উইল বি গোয়িং। এটাও আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। খেয়াল করুন, আবারও বলি, আই ওয়াজ, আই এম, কেউ যদি এই পর্যন্ত লেখে, যেমন আই এম স্টুডেন্ট, সে একটা ভার্ব দিছে যেটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন হয়। সে একটা ভার্ব দিছে যেটা ফার্স্ট ফর্ম, আই ওয়াজ পর্যন্ত দিছে, সে আই ওয়াজ এ টিচার, তাহলে পাস্ট ফর্ম দিছে, পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন হয়ে গেছে। আর ফিউচার দিছে, ফিউচার মানে উইল, আর উইল এর পরে বেস ফর্ম দিছে, তাহলে ফিউচার ইনডিফিনিট হয়ে গেছে, আই উইল বি আ, আই উইল বি প্রেসিডেন্ট অফ দ্য বাংলাদেশ, আই উইল বি, বাংলাদেশ তো প্রেসিডেন্ট নাই, আই উইল বি ক্রিকেটার ধরেন। এই পর্যন্ত ইনডিফিনিট, ইনডিফিনিট ইনডিফিনিট, জাস্ট চল আইএনজি দিয়ে দিছেন, বি ভার্বের পরে আইএনজি দিয়ে দিছেন, চলমান হয়ে গেছে। আব্দুর রহমান সাহেব, আপনার এটাতে ভুল হয় নাই, কিন্তু আমরা তখন আলোচনায় ছিলাম ইনডিফিনিটের। এখন আই এম ইটিং, যেহেতু এম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু এম এর পরে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিছেন, এটা হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। এটাই বলছিলাম আর কি। আপনি আমাদের আগে চলে গেছিলেন, আমাদের আগে, আমাদেরকে সাথে নিয়ে যেতে হবে আর কি। ওকে ভাই, আপনারা কেউ কেউ হয়তো ভালো বুঝতেছেন, কেউ কেউ কম বুঝতেছেন, কেউ কেউ আগে থেকেই বুঝেন, সবাইকে নিয়ে এই সংসার। আমরা আবারও একটু রিভাইজ করি, হ্যাঁ। সেটা কি, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি আগে নির্ণয় করব এটা চলমান কিনা, চলমান হওয়ার পরে আমি ঠিক করব এটা প্রেজেন্ট কি নাকি পাস্ট নাকি ফিউচার। যদি দেখি এই এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কিংবা পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস, তাহলে আমি সোজা চলে যাব এই নিয়মটা অ্যাপ্লাই করব। এই নিয়মটা কি ছিল, ভার্বের সাথে আইএনজি দিব আর তার আগে বি ভার্ব দিব।
সবগুলোতেই আইএনজি থাকবে, প্রেজেন্টেও থাকবে, পাস্টেও থাকবে, ফিউচারেও থাকবে। কিন্তু প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার এটা নির্ণয় করার জন্য আমার অক্সিলিয়ারি ভার্ব দরকার। আর এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এম, ওয়াজ, উইল বি। কোন সেন্টেন্সের টেন্স শিওর হওয়ার জন্য আপনি অক্সিলিয়ারি ভার্বের দিকে তাকাবেন। লাইক, আমি বুঝাই দিই, গো ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই গো এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু আই উইল গো, দেখেন গো আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ফিউচার কেন? বিকজ এটা অক্সিলিয়ারি ভার্ব, আর অক্সিলিয়ারি ভার্ব উইল ফিউচার বোঝায়। কোন সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকে, অর্থর দিক থেকে অ্যাকশন বুঝাবে প্রিন্সিপাল ভার্ব, টাইম বুঝাবে অক্সিলিয়ারি ভার্ব। খেয়াল করেন, আই এম রাইটিং, আমি লিখতেছি, অ্যাকশনটা কি? লেখা, কিন্তু সময়টা কি? বর্তমান। কে বুঝাইছে? এম। অ্যাকশনটা বুঝাই দিছে প্রিন্সিপাল ভার্ব, আর সময়টা বুঝাই দিছে অক্সিলিয়ারি ভার্ব। আমি 6টা টেন্স ক্লিয়ার করলাম আশা করি। আচ্ছা, এখন দেখেন এখানে কি কি আছে। এই যে আপনার সামনে যে স্ক্রিন যা আছে সেখানে কি কি আছে। প্রেজেন্ট, আমি আরেকটু ছোট করি, এই দুইটা বাদ দিয়ে দেই। তাহলে আমরা দেখেন প্রেজেন্ট আছে, পাস্ট আছে, ফিউচার আছে, ইনডিফিনিট আছে, কন্টিনিউয়াস আছে। ইনডিফিনিট, ইনডিফিনিট, ইনডিফিনিট। ইনডিফিনিট তিনটার মধ্যে কমন হলো প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম দিয়ে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ফর্ম দিয়ে ফিউচার ইনডিফিনিট। কন্টিনিউয়াস গুলোর মধ্যে চলো কমন হইলো আইএনজি, আইএনজি, আইএনজি আর বি ভার্ব। বি ভার্ব টেন্স অনুযায়ী বসাবো। প্রেজেন্ট হইলে এম ইজ আর, পাস্ট হইলে ওয়াজ ওয়্যার, ফিউচার হইলে উইল বি। এইভাবে যদি আপনি লিখেন, কখনো কখনো আর কনফিউশন তৈরি হবে না। জাস্ট নিয়মগুলোকে বারবার রিপিট করে, বারবার প্র্যাকটিস করে মাথায় সেট করে ফেলবেন, এরপরেই ইংরেজি চর্চা করবেন। আমরা যে সেন্টেন্স মেকিং শিখবো, আমি বারবার বলছি, সেই ধাপের আজকে কিন্তু দ্বিতীয় ধাপে আছি। আমরা সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করতেছি। ভার্ব ব্যবহার করতে গেলে টেন্স দরকার। আর আজকে আমরা টেন্স 6টা টেন্স শিখে গেছি, এরপরে আরো 6টা শিখবো। তাহলে ভার্বের ব্যবহারটা আমরা ক্লিয়ারলি জেনে যাব। সাবজেক্ট প্লাস ভার্ব। এরপরে আসবে অবজেক্ট। অবজেক্ট কিভাবে ব্যবহার করতে হয় আমরা পরে শিখবো। তাহলে সাবজেক্টের পরে কি? ভার্ব, এরপরে অবজেক্ট, এরপরে এক্সটেনশন, ধারাবাহিকভাবে কোনটার উপরে কোনটা বসাতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আজকের আলোচনা এখানেই শেষ করব, তবে আমি তার আগে যা যা আলোচনা করেছি সেটা সামারাইজ করব। আমরা আলোচনায় ছিলাম, টেন্স নিয়ে কথা বলাটা ছিল। টেন্স মানে হচ্ছে একটা কাজ সংগঠিত হওয়ার সময়টা বোঝায়। আর কাজ সংগঠিত হয় মূলত ভার্বের মাধ্যমে। আর ভার্বটা বর্তমানে হইলে একভাবে কাজ করে, অতীতে হইলে একভাবে কাজ করে, ভবিষ্যতে হইলে কাজ করে একভাবে কাজ করে। এই জন্য ভার্বের পরিচিতি আমাদের জানা দরকার ছিল। আমরা প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আলাদা ফর্ম আছে সেটা দেখে নিলাম। এর মধ্যে অক্সিলিয়ারি ভার্বগুলোকে একটু আলাদাভাবে দেখে নিলাম। যে কোনো ভার্বের প্রিন্সিপাল হোক, অক্সিলিয়ারি ভার্ব হোক, তার প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন হয়, পাস্ট ফর্ম দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন হয়, ফিউচার ফর্ম দিয়ে ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন হয়। কন্টিনিউয়াস টেন্স যদি গঠন করতে চাই, দুটো শর্ত উল্লেখ আছে। একটা হচ্ছে বি, আর আরেকটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। মেইন ভার্বের সাথে আইএনজি হবে। আর প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার এটা বোঝানোর জন্য আমার দরকার বি ভার্ব। আর আমি তো ভাই বি ভার্ব আগেই শিখে গেছি। বির প্রেজেন্ট হচ্ছে এম ইজ আর, পাস্ট হচ্ছে ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, আর ফিউচার হচ্ছে উইল বি। প্রেজেন্ট হইলে দিব এম অথবা ইজ অথবা আর, পাস্ট হইলে দিব ওয়াজ অথবা ওয়্যার, ফিউচার হইলে দিব উইল বি। এভাবে আমি 6টি টেন্স লেখা শিখবো বা লিখে নিব, চর্চা করব। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা খুব ভালো দক্ষতা অর্জন করতে চাই। কিছু মেসেজ আসছে, মেসেজগুলো একটু পড়ে নিচ্ছি। এই যে কমেন্টটা করছেন, এরকম কমেন্ট যদি করেন এটা আমার জন্য খুবই ভালো। আমি নিজেও ইন্সপায়ার্ড হই। সত্যি বলতে, আমরা যারা টিচিং করি, আমি আজকে সকাল 10টা থেকে ক্লাস করানো শুরু করছি।
এবং এখনো ক্লাস করাচ্ছি, 0.5 ঘন্টা বিরতি হাইয়েস্ট। সন্ধ্যায় বিরতি পাইছিলাম, 6টা থেকে 7টা একটা বিরতি পাইছি। আর 7টা থেকে 8:30 পর্যন্ত পড়াইছি। এর মধ্যে ডিনার করে নিছি আর আপনার কথা শুনতেছি। আমি রেকর্ডিংটা অফ করে নিচ্ছি, তারপরে আরো দুই একটা কথা বলে আমরা আমাদের কথা শেষ করব।